ক্লাস 10-এর ছাত্রীরা আজকে এই পড়াটা, যেটা হয়তো তোমরা আগে পড়েছো, পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল বা হিট বেলস, এই জিনিসটা পড়বো। একটা রিভিশন রিডিং হিসেবে আমরা পড়বো। তো বোর্ডেতে আমি একটা গ্লোব এঁকেছি, তার সাথে কিছু আমি হরাইজন্টাল লাইন বা সমান্তরাল লাইন টেনেছি, যেগুলো পৃথিবীর তাপ বলয়গুলিকে নির্দেশিত করবে। আগে আগে তোমরা দেখতে থাকো আর মন দিয়ে লক্ষ্য রাখবে জিনিসটা। তাহলে আজকে পড়ার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর তাপ বলয় সমূহ। এখন বিষয় হচ্ছে যখনই যেটা পড়বে তার ইংলিশ টার্মটা কিন্তু জেনে রাখবে। আমরা এই জন্যই ভূগোল পড়বো যে পরবর্তীকালে আবার যাতে এই মানে দারুণ এই সাবজেক্টটার মধ্যে আমরা আরও বেশি করে ঢুকতে পারি, গ্র্যাজুয়েশন লেভেলে মানে অনার্স করতে পারি, তারপরে মাস্টার্স করতে পারি। আর এই বিষয়টার সাথে সম্পর্কযুক্ত প্রতিটা বিষয়, অতএব এইটাকে মন দিয়ে এখন বোঝো, দেখবে তোমার নিজের এমনিতেই ইন্টারেস্টটা আসছে। তো সেজন্য ইংলিশ টার্ম যেটা, সেটাও আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অনুধাবন করতে করতে যাব। তাহলে এটা হচ্ছে পৃথিবীর তাপবলয় সমূহ, মানে হিট বেল্ট। পৃথিবীর তাপবলয় সমূহ। এখন পৃথিবীর তাপবলয় সমূহ পড়তে গেলে একটু আমাদেরকে পিছাতে হবে। আবর্তন পরিক্রমণ আমরা পড়েছিলাম, সেই সময় আমরা দেখেছিলাম যে পৃথিবীটা তার অক্ষের সাথে কেমনভাবে তেরছাভাবে হেলে থাকে। এরকম 66.5 অ্যাঙ্গেলে আমি একটা কাল্পনিক স্কেলটা দিয়ে অক্ষটা দেখাচ্ছি, এইভাবে হেলে থাকে। এবং তার সেই হেলে থাকার সঙ্গে সঙ্গে সে নিজের চারদিকে ঘোরে, তার জন্য দিনরাত্রি হয়, আর একটা লাইন ধরে সে সূর্যকে কেন্দ্রে রেখে ঘুরতে থাকে। তার জন্য কি হয়, ঋতু পরিবর্তন হয়, তাপমাত্রার প্রভেদ সৃষ্টি হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারপরে চাপ বলয়ের সৃষ্টি হয়, বায়ু প্রবাহের সৃষ্টি হয়, বায়ু প্রবাহের দ্বারা সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এই যে আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে যেগুলো পড়ো না, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের একটা সম্পর্কযুক্ত বিষয়, মানে এর সাথে ওর সম্পর্ক আছে। যে জন্য যখনই যেটা পড়বো আমরা একটু ভালো করে গভীরে ডুব দিয়ে পড়বো। বইয়েতে সংক্ষিপ্ত থাকলেও যদি পারা যায় একটুখানি বেশি করে আমাদের পড়া দরকার। তো পৃথিবীর তাপ বলয়, পৃথিবীর তাপ পায় কোত্থেকে, কোথা থেকে পায় বলো? পৃথিবীর তাপমাত্রার মূল উৎসই হচ্ছে সূর্য। এখানে একটা আমি কল্পিত সূর্য আমি এঁকে দিলাম। সে কি করে, সারা বছর পৃথিবীকে উত্তপ্ত করে এবং আরও অন্যান্য গ্রহ উপগ্রহদেরকে উত্তপ্ত করে। যাই হোক, সেইটা আমাদের আজকের পড়া না। আজকে যেটা পড়বো যে হিট বলয় কিভাবে সৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় কি রকমের হিট বলয় আছে, কটা হিট বলয় আছে, সেই জিনিসগুলো আমরা পড়বো। তো এখানে পৃথিবীটাকে আমি কিভাবে ভাগ করেছি, মাঝখানটা অর্থাৎ নিরক্ষরেখা, নিরক্ষীয় অঞ্চল যেটা, সেটাকে 0 ডিগ্রি সবাই জানি আমরা। তারপরে কর্কটক্রান্তি বৃত্ত, এই যে ভাঙা ভাঙা একটা লাইন দেখা যাচ্ছে, উত্তর কর্কটক্রান্তি, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি অক্ষাংশ। আর দক্ষিণ গোলার্ধে ওই একই রেখা, এই যে এইভাবে ভাঙা ভাঙা লাইনে দেখানো হয়েছে, সেটার মান কত, 23.5 ডিগ্রি দক্ষিণ। এটা নর্থ, এটা সাউথ, দক্ষিণ অক্ষাংশ। তাহলে একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, আর এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, এটাও ক্রান্তীয় অঞ্চল। তারপরে এটা এই অঞ্চলে 45 ডিগ্রি উত্তর একটা দেখানো হয়েছে, এখানে 45 ডিগ্রি দক্ষিণে একটা দেখানো হয়েছে, এখানে 66.5 ডিগ্রি উত্তর। এটা হচ্ছে মেরু বৃত্তের অংশটা। এইটা উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি দক্ষিণ। আর একেবারে উপরে 90 ডিগ্রি, উপরেরটা নর্থ আর নিচেরটা সাউথ বা উত্তর দক্ষিণ। তাহলে এইভাবে আমি একটা বেসিক ভাগ পৃথিবীটাকে করে নিলাম। এইবারেতে আমরা দেখব যে পৃথিবীতে নিরক্ষরেখাতে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে আমরা এইভাবে সেটা দেখাচ্ছি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে। তো এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় বা প্রায় লম্বভাবে কিরণ দেয়। বইতে আবার আরেকটা শব্দ লিখেছে প্রায় লম্বভাবে। কেন প্রায় লম্বভাবে শব্দটা বললো বলো তো?
প্রায় শব্দটা মানে কি, এই যে অক্ষরেখার এই যে কল্পিত অক্ষের উপর অবলম্বন করে পৃথিবী ঘুরবে, তো কখনো উত্তর গোলার্ধ সূর্যের সামনে আসবে, কখনো আবার দক্ষিণ গোলার্ধ সূর্যের সামনে আসবে। তো যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের সামনে যাবে তখন এইখানে প্রায় লম্বভাবে পড়বে, আর যখন উত্তর গোলার্ধ সূর্যের সামনে আসবে তখন এইখানে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে প্রায় লম্বভাবে পড়বে। ওই জন্য প্রায় শব্দটা এখানে অ্যাড করা হয়েছে বইতে, তোমাদের ক্লাস 10-এর বইতে। আর সারা বছরই সবচেয়ে বেশি সৌরতাপ, অ্যাডিশনাল সৌরতাপ কোথায় আসে? নিরক্ষীয় অঞ্চলেতেই আসে। তাই আমি প্লাস চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এই অঞ্চলটাকে। যে সবচেয়ে বেশি সূর্যতাপ কোথায় আসে না 0 ডিগ্রির আশেপাশে নিরক্ষীয় অঞ্চলে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এই অংশটার মধ্যেই সবচেয়ে বেশি সূর্যতাপ আসে। তো তারপরেতে দেখা যায় যে যত উত্তর দিকে সূর্য যাবে একটা নির্দিষ্ট হারে ওই সৌরতাপটা কমতে থাকবে। এই যত দক্ষিণে আসবে তত, মানে তোমরা যদি পৃথিবীটাকে এভাবে ঘুরে বেড়াতে পারো বা দেখতে পারো, তখন দেখবে যে যত উত্তর দিকে যাচ্ছ 1 ডিগ্রি করে উত্তরে যাচ্ছ, তখন দেখা যাচ্ছে তাপের তাপীয় ফলটা কমছে। এর একটা রেট আছে, 0.28 ডিগ্রি হারে সেলসিয়াস হারে আমাদের তাপমাত্রা কমে। মানে 1 ডিগ্রি উত্তরে গেলে তাপ কমবে কতটা? 0.28 ডিগ্রি সেলসিয়াস। এই রেশিওতে তাপ কমবে। আবার 1 ডিগ্রি দক্ষিণে গেলেও ওই একই রেশিওতে তাপটা কমবে। সেই জন্য আমরা দুই হিমমণ্ডল মানে দুই বিন্দুতে গিয়ে, মেরু বিন্দুতে গিয়ে দেখি তাপ একেবারে তো নেই, বরং এখানে বরফ এখানেও বরফ, দুটোকে হিমমণ্ডল বলা আছে, এটা পরে আসছি। তাহলে প্রথম পাওয়া গেল যে সূর্য পৃথিবীকে উত্তপ্ত করে। কিভাবে করে? পৃথিবীর এই যে মাঝখানটা অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল এবং তার দুই পাশে দুই ক্রান্তিবৃত্ত অঞ্চল, এই দুই অঞ্চলে পৃথিবী লম্বভাবে এবং প্রায় লম্বভাবে সূর্যতাপটাকে বিস্তার করে। সেই কারণে এই অঞ্চলটাকে আমরা বলবো, এই অঞ্চলটাকে আমরা কি বলবো? উষ্ণমণ্ডল। মানে এর যে ভাগ বিভাগ এগুলো এখন তোমাদের পড়ার দরকার নেই বলে তোমাদেরকে গড়পড়তা এইটুকু পড়তে বলেছে। তাহলে 0 ডিগ্রি দরকার নেই, 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে অংশ, তাকে আমরা বলছি উষ্ণমণ্ডল। কেন উষ্ণমণ্ডল? তাহলে উত্তরটা কি হবে না, এখানে পৃথিবী এই অংশেতে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ সূর্যরশ্মির তাপীয় ফলটা এখানে বেশি, লম্বভাবে এবং প্রায় লম্বভাবে কিরণ দেয়। তাহলে আবার এই তথ্যগুলো তোমরা পড়ে নাও যে পৃথিবীকে কয়েকটি হিট জোনে বা কয়েকটি তাপ বলয় ভাগ করা যায়। তার মধ্যে প্রথম তাপ বলয় যেটা পাওয়া গেল একদম পৃথিবীর মাঝ বরাবর 0 ডিগ্রি রেখার উত্তরে 23.5 ডিগ্রি উত্তর আর 0 ডিগ্রি রেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ রেখা পর্যন্ত যে অংশ, সেখানে লম্বভাবে এবং প্রায় লম্বভাবে, প্রায় বোঝানোর জন্য আমি একটা তির্যক, সামান্য তির্যক একটা দাগ দিয়ে দিলাম, প্রায় লম্বভাবে। তবে এখানে তাপটা পড়ে। সেই কারণে এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত যে তাপ বলয় দেখা যায় সেটাকে আমরা কি বলি? উষ্ণমণ্ডল। তাহলে একটাই পেলাম এখন আপাতত যে উষ্ণমণ্ডল। এগুলো সব মনে রেখে দিতে হবে। কেন বলতে? এরপর আবার এই থেকে জলবায়ু পড়তে হবে, এর থেকে বায়ু প্রবাহ, তারপরে তো আমাদের সৌর স্রোতগুলো, তারপর তাদের ফলাফল, এগুলো সব আসবে এই তাপ বলয় থেকে, বৃষ্টিপাত, এগুলো সবই আসবে। এখন এই তাপ বলয়কে বলা হচ্ছে যে আমরা 5টি ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে উষ্ণমণ্ডল, তো পেয়ে গেছি 1 নম্বর। 2 হচ্ছে আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হলো উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটা হলো দক্ষিণ নাতিশীতোষ্ণ, আমি শর্ট ফর্মে লিখলাম, মণ্ডল।
পরের এই যে দুটো নাম এন্ট্রি হলো, একটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, একটা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই দুই অঞ্চলটার ব্যাপ্তি বা বিস্তার কত দূর, আর এই দুই অঞ্চলে তাপমাত্রা কেমন পড়ে। নাতিশীতোষ্ণ শব্দের মধ্যে কি আছে? না শীত না উষ্ণ, মানে শীতও খুব বেশি নয়, গরমও খুব বেশি নয়। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডল যেটা, সেটা ব্যাপ্তি কত দূর? এখানে তো 23.5 ডিগ্রিকে আমরা এই উষ্ণমণ্ডলের মধ্যে ধরে নিয়েছি। এবার 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রির এই যে অংশটা, এইটাকে আমরা ধরবো নাতিশীতোষ্ণ মণ্ডল। এই যে আমি নীল কালি দিয়ে দু জায়গায় দাগ দিয়ে দিলাম, এইটা 23.5 ডিগ্রি লেখা আছে, 23.5 ডিগ্রি নর্থ টু 66.5 ডিগ্রি নর্থ বা উত্তর, এই অংশটুকু হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এদিকেও তাই, 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণের এই যে রিজিয়নটা, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এর আবার ভাগ আছে জানো তো, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তা উত্তর কেন, এটা প্রথমে এটাকে উত্তর কেন বলা হলো? এটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধের মধ্যে পড়ছে। আর এটাকে দক্ষিণ কেন বলা হলো? একইভাবে এটা দক্ষিণ গোলার্ধে পড়ছে, তার জন্য উত্তর দক্ষিণ বলা হলো। আবার তারও আবার ভাগ আছে, যেমন এইখানে এই যে 45 ডিগ্রি নর্থ আমি একটা লিখে দিয়েছি, এখানে একটা দাগও চলে যাচ্ছে। এই 45 ডিগ্রি নর্থের যে ব্যারিয়ারটা বা দাগটা, এর এই পাশে অর্থাৎ এই দিকটায় এখানে কিন্তু শীত কম গরম বেশি। আর তার এই পাশে 66.5, 45 থেকে 66, এখানে আবার শীত বেশি গরম কম, তার জন্য এটার আবার দুটো ডিভিশন হয়। আবার এখানেও একইভাবে 23.5 থেকে 45 পর্যন্ত এখানে শীত কম গরম বেশি, আর এখানে শীত বেশি গরম কম। আমি একটু লিখে লিখে দিই, শীত কম গরম বেশি, একটাতে লিখি তাহলে বোঝা যাবে না, সময় অনেক বেশি লেগে যাবে। আর এখানে গরম কম শীত বেশি। এইটাকে তোমরা খাতায় কিন্তু ড্র করে নিও, এঁকে নিও, এঁকে এঁকে পড়ো, দেখো বইয়ের কথাগুলো আর লাগবেই না। শীত কম গরম বেশি, এটা উত্তর নাতিশীতোষ্ণ, আর তার নিচে এই অংশ শীত আর গরম কম শীত বেশি, এটা উত্তর নাতিশীতোষ্ণ, আর এখানে শীত কম গরম বেশি, এটা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। অল ওভার একটা উত্তর দক্ষিণ আসছে, তার মধ্যে আবার উত্তর দক্ষিণের ভাগ থাকছে, সেটা 45.5 ডিগ্রি রেখাটা সেই ভাগটা করে দিচ্ছে। এখানেও একইভাবে ওই কথাগুলো প্রযোজ্য হবে। এবার আমরা যাব হিমমণ্ডল। হিমমণ্ডলের ব্যাপ্তি বিস্তার কোথা থেকে কতটুকু? তাহলে এইখানে আমার নাতিশীতোষ্ণ মণ্ডল শেষ হয়েছিল কোথায়? 66.5 ডিগ্রিতে। তাহলে নিশ্চয়ই এখান থেকেই আবার এই বাকি অংশটুকু টোটালটাই হবে হিমমণ্ডল। তাহলে দেখি অন্য কালি দিয়ে একটু যদি দেখানো যায় যে হিমমণ্ডল কোনটুকু, একদম এই বিন্দু থেকে অর্থাৎ মেরু বিন্দু থেকে এই 66.5 পর্যন্ত যে দাগটা পাচ্ছ, সেটা হচ্ছে হিমমণ্ডল। এখানেও তাই, এই বিন্দু থেকে 66.5 দাগটা পর্যন্ত আমাদের হিমমণ্ডল। তাহলে হিমমণ্ডলের অক্ষাংশ অনুযায়ী ব্যাপ্তি বিস্তার কতটুকু? না 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত উত্তর হিমমণ্ডল, আর এখানে 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। হিম শব্দের মানে কি? হিম মানে ঠান্ডা বা বরফ। এখানে বরফ পাওয়া যায়, এখানেও বরফ পাওয়া যায়। কেন? কেননা ওই যে সূর্যটা তাপ দিচ্ছে, এখানেও আমি দেখাইনি, দেখিয়ে দিলাম তির্যকভাবে, এখানেও দেখিয়ে দিলাম প্রায় তির্যকভাবে, আর এখানে তো একেবারেই তির্যকভাবে আসছে, বলার অপেক্ষায় রাখে না। ছবি আঁকবে তাহলে দেখবে নিজেরাই প্রমাণটা পাচ্ছ। তো এবার এই যে দুটো হিমমণ্ডল, এখানে এত তির্যকভাবে সারা বছর রশ্মি পড়ে, আর 6 মাস দিন 6 মাস রাত্রি থাকে, এই সব ব্যাপার স্যাপারগুলো এই কারণেই হয় যে পৃথিবীটা ঘুরতে থাকে একটা অক্ষ ধরে, পরিক্রমণ গতি আর কি। তো তার জন্যই কিন্তু এই জায়গাটাতে আসছে আমাদের উত্তর হিমমণ্ডল।
আর এই জায়গাটাতে আসছে আমাদের দক্ষিণ হিমমণ্ডল। তাহলে এবার দেখে নাও কটা ভাগ করা হলো। 1 নম্বর উষ্ণমণ্ডল, 2 নম্বর উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, 3 নম্বর উত্তর হিমমণ্ডল। এই মূলত 3টে জোন। যেহেতু উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে আমরা নাম্বারিং আলাদা করব, তাই এটা যাবে 1 নম্বরে, এটা যাবে 2 নম্বরে, এটা যাবে 3 নম্বরে, এটা 4, এটা 5। এই দুটো একই বিষয়, একই রকমের তাপমাত্রা দুটোতে, দুই মেরুতে। সেই কারণে অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে হিমমণ্ডল। কেন অতিরিক্ত ঠান্ডা? না, সূর্যরশ্মি একেবারেই তীর্যকভাবে তাপ দেয় আর সারা বছরের মধ্যে 6 মাস দিন 6 মাস রাত্রি থাকে। তাহলে মোটামুটিভাবে আমাদের বইয়ের যে বক্তব্য, সেই বক্তব্যটুকু আমাদের পড়া হলো। মানে পৃথিবীর যে হিট জোনগুলি বা তাপমণ্ডলগুলি সেগুলো আমরা পেলাম। এবার যদি এই গ্লোবটাকে আমরা ড্র করে দিই, মানে ডিস্টিংক্ট করে দিতে পারি, আলাদাভাবে চিহ্ন দিয়ে এঁকে দিতে পারি, তাহলে এইখানে যেহেতু এটা উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে 23.5 ডিগ্রি পর্যন্ত, তো টোটালটাই আমি অ্যাডিশন করে দিলাম, মানে তাপ অতিরিক্ত পড়ছে, তাই এখানে উষ্ণমণ্ডল এটা চিহ্ন দ্বারা বোঝানো যাচ্ছে। এখানে এই অংশটা, এটাকে যদি আমি এইভাবে টান টান করে চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, তার মধ্যে উত্তর দক্ষিণের ভাগ। এবার যদি এরকম লম্বা লম্বা টান দিয়ে দেখাই, তাহলে এটা হচ্ছে হিমমণ্ডল। এবার বোধহয় একটুখানি বুঝতে সুবিধা আমাদের হবে। যে গ্লোবের মধ্যে কোথায় কতটুকু হিমমণ্ডল আর কতটুকু নাতিশীতোষ্ণ মণ্ডল আর কতটুকু আমাদের হচ্ছে উষ্ণমণ্ডল। এইটুকু আমাদের আজকেকার পড়াটা হলো। এইটুকু আগে পড়বে, এটুকু ছবি আঁকবে। এই সংক্রান্ত প্রশ্ন ক্লাস 10-এর সব গ্রুপেই আমি এটা দেব। তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা ওই গ্রুপেতেই লিখবে, গ্রুপেতেই তার উত্তরটা আমরা দিয়ে দেবো। আমি, শ্রাবণীদি, জাহিদাদি, যে কোনো একজন আমরা গ্রুপে এই উত্তরগুলো দিয়ে দেব। ঠিক আছে।